কৃষিকাজের জন্য জলের পর্যাপ্ত পরিমাণ এবং উপযুক্ত সময়ে সরবরাহ প্রয়োজন। প্রতিটি শস্যের যেমন জলের চাহিদা বিভিন্ন, তেমনি জলের পরিমাণও বিভিন্ন লাগে এবং বিভিন্ন সময়ে জল প্রয়োজন হয়। কোনো ফসল বপনের সময় জল বেশি লাগে, আবার কোনো ফসলের বৃদ্ধির সময় জলের চাহিদা অধিক থাকে। অধিক জলের চাহিদাযুক্ত ফসলগুলি যেমন ধান, কলা, তুলো, কার্পাস ইত্যাদি জলসেচের প্রয়োজনীয়তা অধিক। এ কারণে বৃষ্টিপাতের ধরনের উপর যেমন শস্য নির্বাচন করা হয়, তেমনি বৃষ্টিপাতের উপর নির্ভর না করে কৃত্রিম উপায়ে জলসেচ করা হয়। হুল্লারের ভাষায় বলা যায়, দ্য প্রসেস অফ সাপ্লাইং ওয়াটার টু ক্রপস বাই আর্টিফিশিয়াল মিনস such as well, tubewell, tanks from the source of water such as river, tanks, ponds or underground water is called irrigation. অর্থাৎ জলসেচ বলতে কৃত্রিম উপায়ে কৃষি জমিতে জলের সরবরাহ করা। আমাদের দেশ ভারত কৃষিপ্রধান দেশ। ভারতের 60% অধিবাসী কৃষিজীবী। কৃষিকাজে ফসলের উৎপাদন বৃদ্ধির জন্য জলসেচ প্রয়োজন। তাহলে আমাদের কৃষিকাজের ক্ষেত্রে জলসেচের প্রয়োজনটা হয় কেন? জলসেচের প্রয়োজনীয়তাগুলির মধ্যে অন্যতম হলো মৌসুমী বায়ুর বৈশিষ্ট্য। মৌসুমী বায়ুর ঋতুভিত্তিক বৈশিষ্ট্য, অর্থাৎ দুটি ভিন্ন ঋতুতে মৌসুমী বায়ু দুটি দিক থেকে প্রবাহিত হয়। জুন জুলাই মাসে দক্ষিণ পশ্চিম মৌসুমী বায়ু আরব সাগর এবং বঙ্গোপসাগর থেকে ভারতীয় উপমহাদেশে প্রবেশ করে। কিন্তু মৌসুমী বায়ুর ক্ষেত্রে এই সময় নির্দিষ্ট থাকলেও বেশিরভাগ বছর মৌসুমী বায়ুর আগমন নির্দিষ্ট সময়ে সংঘটিত হয় না, কিন্তু মৌসুমী বায়ুর প্রত্যাবর্তনের সময় মোটামুটিভাবে অক্টোবর মাস, তাও কিন্তু অনিশ্চিত। কখনো আগে মৌসুমী বায়ু ভারতীয় উপমহাদেশ থেকে ফিরে যায় এবং যে বছরগুলিতে এল নিনোর উপস্থিতি থাকে সেই বছরগুলিতে ভারতীয় উপমহাদেশে মৌসুমী বায়ুর বৃষ্টিপাতের পরিমাণ যথেষ্ট পরিমাণ হ্রাস পায়। অর্থাৎ মৌসুমী বায়ুর সময়গত যেমন পার্থক্য লক্ষ্য করা যায়, সেই একই রকমভাবে বৃষ্টিপাতের পরিমাণও হ্রাস বৃদ্ধি হতে থাকে। আবার কোনো কোনো বছর অতিবৃষ্টির কারণে ভারতের বিভিন্ন স্থানে বন্যা সৃষ্টি হয় এবং স্বল্প বৃষ্টিতে খরা দেখা যায়। ভারতের 80% বৃষ্টিপাত মৌসুমী বায়ুর প্রভাবে বর্ষাকালে সংঘটিত হয় এবং এই মৌসুমী বৃষ্টিপাতযুক্ত অঞ্চলে শীতকাল শুষ্ক থাকে বলে শীতকালীন সময়ে কোনো শস্য চাষ করতে গেলে জলসেচের প্রয়োজন হয়। ভারতের বিভিন্ন অঞ্চলে বৃষ্টিপাতের পরিমাণের মধ্যে তারতম্য লক্ষ্য করা যায়। মেঘালয় মালভূমিতে বছরের বৃষ্টিপাত 1000 সেন্টিমিটার এবং থর মরুভূমিতে 30.2 সেন্টিমিটার। তাই বৃষ্টিপাতের এই পার্থক্যের কারণে কম বৃষ্টিবহুল অঞ্চলে জলসেচের প্রয়োজন হয়। ভারতে 100 সেন্টিমিটারের বেশি বৃষ্টিপাতযুক্ত অঞ্চলে জলসেচের প্রয়োজন নেই। এই অঞ্চলের পরিমাণ 30.2%। কিন্তু যেখানে বৃষ্টিপাতের পরিমাণ 100 সেন্টিমিটারের কম, সেই অঞ্চলগুলিতে জলসেচের প্রয়োজন হয়। ভারতে 75 থেকে 100 সেন্টিমিটার বার্ষিক বৃষ্টিপাতযুক্ত অঞ্চলের পরিমাণ 35.7%। বার্ষিক গড় বৃষ্টিপাতের পরিমাণ 75 সেন্টিমিটারের কম 34.1% অঞ্চলে। অর্থাৎ ভারতের মোট কৃষিজমির 66% অঞ্চলে জলসেচের প্রয়োজন। এবং জুলাই মাসের বৃষ্টিপাতের পরিমাণ তাও কিন্তু বিভিন্ন অঞ্চলে বিভিন্ন ধরনের। জুলাই মাসে সবচেয়ে বেশি বৃষ্টিপাত হয় পশ্চিমঘাট পর্বতের পশ্চিম ঢালে এবং পশ্চিমঘাট পর্বতের পূর্ব ঢাল বৃষ্টিছায়া অঞ্চল, যেখানে বৃষ্টিপাতের পরিমাণ 5 থেকে 15 সেন্টিমিটার। ভারতের মধ্যভাগের বিস্তীর্ণ অঞ্চলে বৃষ্টিপাতের পরিমাণ 15 থেকে 30 সেন্টিমিটার এবং 30 থেকে 50 সেন্টিমিটার যুক্ত বৃষ্টিপাত অঞ্চল উত্তর ভারত এবং পশ্চিমবঙ্গের বিভিন্ন অঞ্চলে দেখা যায়। অর্থাৎ এই বৃষ্টিপাতের তারতম্যের কারণে এই অঞ্চলগুলিতে জলসেচের প্রয়োজন হয়। এছাড়াও বর্ষাকালে মৌসুমী বৃষ্টিপাতের সময় 2 থেকে 3 সপ্তাহ বৃষ্টিহীনতা লক্ষ্য করা যায়। এই সময়ে শস্যের উৎপাদন রক্ষা করার জন্য জলসেচের প্রয়োজন হয়। বর্ষাকালে জুন থেকে সেপ্টেম্বর মাস পর্যন্ত 3 থেকে 4 মাস মৌসুমী বায়ুর প্রভাবে বৃষ্টিপাত হয়। বছরের বাকি সময় বৃষ্টিপাতের পরিমাণ যৎসামান্য। তাই শীতকালে কোনো শস্য চাষ করতে গেলে বৃষ্টিপাতের উপর নির্ভর না করে জলসেচের প্রয়োজন হয়। এছাড়াও মৌসুমী বৃষ্টিপাত 2 থেকে 3 মাসে ভারতের মোট বার্ষিক বৃষ্টিপাতের 80% সংঘটিত হয়। এই তীব্র বৃষ্টিপাতের অধিকাংশ পরিমাণ জল নির্গম প্রণালীর মাধ্যমে বেরিয়ে যায়। বিভিন্ন অঞ্চলে মাটি বৃষ্টিপাতের অধিকাংশ জল ধরে রাখতে পারে না। মৌসুমী বায়ুর বৃষ্টিপাতের ক্ষেত্রে একটি প্রচলিত কথা আছে, ইট স্পোর্টস ইট নেভার রেইন ইন ইন্ডিয়া। অর্থাৎ টরেন্সিয়াল রেইন বা অতিবৃষ্টির কারণে ভারতের বিভিন্ন অঞ্চলে কৃষি জমিতে বৃষ্টিপাতের নির্ভরতা না করে জলসেচের প্রয়োজন হয়। এছাড়াও অধিক জল শোষণকারী শস্য যেমন ধান, আখ, পাট, তুলা, লঙ্কা এই সমস্ত ফসলের উৎপাদনের জন্য অধিক জলের প্রয়োজন হয়। জলসেচের মাধ্যমে ফসলের উৎপাদন
50 থেকে 100% বেশি হয়। 1960-এর দশকের পর ভারতের কৃষি জমিতে উচ্চ ফলনশীল বীজ, রাসায়নিক সার ইত্যাদির ব্যবহার শুরু হয়। এই উচ্চ ফলনশীল বীজের মাধ্যমে অনেক কম সময়ে শস্য উৎপাদন করা সম্ভব হয় এবং এই উচ্চ ফলনশীল বীজের জন্য উপযুক্ত পরিমাণ জলসেচের প্রয়োজন হয়। এখন জলসেচের ভৌগোলিক গুরুত্ব বা জিওগ্রাফিক্যাল ফ্যাক্টর ফেভারিং ইরিগেশন, এটা নিয়ে একটু আলোচনা করব। ভারতের বিভিন্ন অঞ্চলে ভূপ্রকৃতি এবং ভূতত্ত্বগত বৈশিষ্ট্য ভিন্ন প্রকৃতির। এই ভূতাত্ত্বিকগত বৈশিষ্ট্যের বিভিন্নতার কারণে জলসেচের ধরনও পরিবর্তন হয়। ভারতের উত্তরের বিস্তীর্ণ সমতল ভূমি পৃথিবীর অন্যতম উর্বর কৃষিজমি। এই অঞ্চলের অনেক নিত্যবহ নদী থেকে ক্যানেল কেটে সেচ করা সম্ভব হয় এবং মাটি কেটে ক্যানেল নির্মাণ সহজসাধ্য। এছাড়াও উত্তরের সমভূমি অঞ্চলের পলির পুরুত্ব প্রায় 5000 মিটার। এই গভীর পলিস্তরে ভৌমজলের সঞ্চয় অধিক। এজন্য এই অঞ্চলে কূপ, নলকূপ ইত্যাদি তৈরি করা সম্ভব হয়। অন্যদিকে উপদ্বীপীয় মালভূমি অঞ্চল শক্ত পাথুরে মাটি ক্যানেল কাটার জন্য অনুপযুক্ত এবং ভৌমজলের সঞ্চয়ও অপেক্ষাকৃত কম। এ কারণে এই অঞ্চলে কূপ এবং জলাশয়ের মাধ্যমে সেচ ব্যবস্থা প্রচলিত আছে। বৃষ্টির জল ভূপৃষ্ঠের অবতল স্থানে সঞ্চয় করে রাখা হয় এবং শীতকালে জলাশয় বা কূপের মাধ্যমে জলসেচ করা হয়। জলসেচের প্রকারভেদ। ভারতে সাধারণত ভূপৃষ্ঠের জল এবং ভৌম জলের সাহায্যে জলসেচ করা হয়। ভারতের জলসেচ পদ্ধতিকে মোটামুটিভাবে 3টে ভাগে ভাগ করা যায়: জলাশয় বা ট্যাঙ্ক, কূপ বা নলকূপ এবং খাল বা ক্যানেল। ভারতের বিভিন্ন স্থানে জলসেচ পদ্ধতির পার্থক্য লক্ষ্য করা যায়। উত্তর ভারতের সমতল ভূপ্রকৃতিতে প্রধানত ক্যানেলের মাধ্যমে জলসেচ করা হয়। পাঞ্জাব থেকে উত্তরপ্রদেশ এবং রাজস্থানের মরু অঞ্চলে ক্যানেলের মাধ্যমে জলসেচ করা হয় এবং কৃষিকাজ সম্ভব হয়েছে। এই অঞ্চলে কূপ এবং নলকূপের মাধ্যমে জলসেচ করা সম্ভব হয় কারণ সমতল ভূপ্রকৃতির পলিগঠিত সমভূমি ভৌম জলে সমৃদ্ধ। অন্ধ্রপ্রদেশ এবং তামিলনাড়ুর বিস্তীর্ণ অঞ্চলে ট্যাঙ্ক বা জলাশয়ের মাধ্যমে জলসেচ করা হয়। পশ্চিমবঙ্গে বর্ধমান, বীরভূম প্রভৃতি জেলায় জলসেচের জন্য ক্যানেল বা নলকূপ ব্যবহার করা হয়। ভারতের জলসেচের প্রয়োজনীয়তা উত্তর ভারত, মধ্য ভারত এবং দক্ষিণ ভারতের বিস্তীর্ণ অঞ্চলে মধ্যম প্রকৃতির। পূর্ব দিকের গাঙ্গেয় সমভূমি অঞ্চল, পশ্চিমবঙ্গের সমভূমিতে জলসেচের প্রয়োজনীয়তা কম। মোট কৃষি জমির কত শতাংশ অংশ সেচ সেবিত তার পরিমাণ ভারতের বিভিন্ন অঞ্চলে বিভিন্ন ধরনের এবং উত্তর ভারতের পাঞ্জাব, হরিয়ানা, উত্তরপ্রদেশের বিস্তীর্ণ অঞ্চলে এই সমভূমি 30 থেকে 45% অংশ সেচ সেবিত এবং পশ্চিমবঙ্গের দামোদর অববাহিকায় সেচ সেবিত অঞ্চলের পরিমাণ 60%-র কাছাকাছি। এছাড়াও বীরভূমের ময়ূরাক্ষী অববাহিকায় সেচ সেবিত জমির পরিমাণ 80%-এর বেশি। অন্যদিকে দাক্ষিণাত্য মালভূমিতে সেচ সেবিত অঞ্চলের পরিমাণ 5 থেকে 15% এবং তামিলনাড়ুর কাবেরী নদীর অববাহিকায় সেচ সেবিত অঞ্চলের পরিমাণ 30 থেকে 45%। গুজরাট এবং রাজস্থানে সেচ সেবিত অঞ্চলের পরিমাণ 5 থেকে 15%। সেই হিসেবে ভারতের বিভিন্ন অঞ্চলে সেচের পরিমাণের পদ্ধতিগত পার্থক্য লক্ষ্য করা যায়। সেই রকমভাবে সেচ সেবিত এলাকার পরিমাণও ভিন্ন প্রকৃতির হয় এবং স্বাধীনতার পর থেকে ভারতের বিভিন্ন সেচ সেবিত অঞ্চলের পরিমাণ বিভিন্নভাবে পরিবর্তন হয়েছে। স্বাধীনতার পর থেকে সেচ সেবিত এলাকার পরিমাণ বৃদ্ধি পেয়ে চলেছে। মোটামুটিভাবে 3 গুণের বেশি সেচ সেবিত এলাকা বৃদ্ধি পেয়েছে, কিন্তু সেদিক থেকে ক্যানেলের মাধ্যমে সেচ সেবিত এলাকার পরিমাণ হ্রাস পেয়েছে 33% থেকে 27%। অন্যদিকে 1950-51 সালে যেখানে কূপ এবং নলকূপের মাধ্যমে সেচ সেবিত অঞ্চল 28% ছিল, তা 2000-2001 সালে 61% গিয়ে পৌঁছেছে। একই রকমভাবে ট্যাঙ্কের মাধ্যমেও সেচ সেবিত এলাকা 1950 সালে 18% ছিল, তা 2000 সালে 4%-এ পৌঁছেছে। তাই বর্তমানে সেচ সেবিত এলাকার পরিমাণের বৃদ্ধির সঙ্গে সেচের পদ্ধতিগত বৈশিষ্ট্য পরিবর্তন হয়। এরপর ভারতের বিভিন্ন সেচ সেবিত অঞ্চলের পদ্ধতি, তার সুবিধা অসুবিধাগুলি নিয়ে আলোচনা করব। জলাশয় বা ট্যাঙ্ক এর মাধ্যমে জলসেচ পদ্ধতি নিয়ে আলোচনা করব। ভূপৃষ্ঠের নিচু অংশে বৃষ্টির জল জমে অনেক সময় জলাশয় সৃষ্টি হয়। এই সমস্ত জলাশয় থেকে জল তুলে কৃষি জমিতে সেচ দেওয়া হয়। মূলত পাথর বা মাটি দিয়ে জলাশয়ের চারপাশে বাঁধ দেওয়া হয়। এই অবতল স্থানে জল সঞ্চয় হলে তা কৃষি জমিতে ব্যবহার করা হয়। প্রধানত বৃষ্টির অতিরিক্ত জল জলাশয়ে ধরে রাখা হয় এবং জলাশয়ের আকার বা আয়তনও বিভিন্ন হয়ে থাকে। বৃহৎ আয়তনের জলাশয় দিঘি নামে পরিচিত, যা কখনো প্রাকৃতিক বা কখনো মানুষ তার নিজের প্রয়োজনে খনন করে। ভারতে মোটামুটিভাবে 5 থেকে 50 লক্ষ জলাশয় 25.24% কৃষি জমিতে জলসেচের যোগান দেয়। 1960 সালে জলাশয়ের মাধ্যমে জলসেচের পরিমাণ 14% এবং 2000 সালে তা কমে 4.6% এসে পৌঁছেছে। অর্থাৎ জলসেচের মাধ্যম হিসেবে জলাশয়ের প্রয়োজনীয়তা ধীরে ধীরে হ্রাস পাচ্ছে। প্রধানত অন্ধ্রপ্রদেশ, তামিলনাড়ুর অন্যতম জলসেচ পদ্ধতি।
অন্ধ্রপ্রদেশে সবচেয়ে বেশি কৃষি জমি জলাশয়ের মাধ্যমে সেচ করা হয়। 727,000 হেক্টর কৃষি জমিতে জলাশয়ের মাধ্যমে সেচ ব্যবস্থা প্রচলিত আছে। রাজ্যের 28.8% জলাশয়ের মাধ্যমে সেচ হয়। নেল্লোর এবং ওয়ারাঙ্গল জেলায় জলাশয়ের মাধ্যমে জলসেচের পরিমাণ বেশি। এছাড়াও তামিলনাড়ুতে জলাশয়ের মাধ্যমে জলসেচের পরিমাণ দ্বিতীয় স্থানে। 589,000 হেক্টর কৃষি জমি রাজ্যের 20% কৃষি ব্যবস্থা সেচ করা হয়। তামিলনাড়ুতে 24,000 জলাশয় আছে চেঙ্গেলপুট, উত্তর ও দক্ষিণ আর্কট জেলায়। এছাড়াও মধ্যপ্রদেশ, পূর্ব মহারাষ্ট্র, ওড়িশা, কেরালা ইত্যাদি রাজ্যেও জলাশয়ের মাধ্যমে জলসেচ ব্যবস্থা প্রচলিত আছে। এছাড়াও পশ্চিমবঙ্গের শুষ্ক অঞ্চল, বিহার, উত্তরপ্রদেশের বুন্দেলখণ্ড অঞ্চল, রাজস্থান এবং গুজরাটের বিভিন্ন স্থানে জলসেচ ব্যবস্থা প্রচলিত আছে। উপদ্বীপীয় মালভূমি অঞ্চলে জলসেচের জন্য জলাশয় ব্যবস্থা প্রচলনের কারণ প্রথমত অসমতল ভূপ্রকৃতি এবং শক্ত শিলা ক্যানাল খননের জন্য অসুবিধার সৃষ্টি করে। উপদ্বীপীয় মালভূমি অঞ্চলের অপ্রবেশ্য শিলায় জলের অনুপ্রবেশ কম হয় এবং ভৌম জলের সঞ্চয় অপেক্ষাকৃত কম। এই অঞ্চলে ঋতুভিত্তিক নদী গ্রীষ্মকালে শুষ্ক থাকে এবং ক্যানেলের মাধ্যমে জলসেচ করা সম্ভবপর হয় না। এছাড়াও উপদ্বীপীয় মালভূমি অঞ্চলে জনজীবন বিক্ষিপ্তভাবে অবস্থান করে এবং কৃষিজমিতে জলসেচের অন্যতম পদ্ধতি জলাশয়। জলাশয়ের মাধ্যমে জলসেচের সুবিধা প্রাকৃতিকভাবে জলাশয় সৃষ্টি হয় বলে এগুলিতে খরচ কম। চাষির তার নিজস্ব জলাশয় থাকতে পারে। পাথুরে অপ্রবেশ্য অঞ্চলে জলাশয়ের স্থায়িত্ব বেশি হয়। এই জলাশয়গুলিতে মৎস্য চাষের মাধ্যমে কৃষকের খাদ্য এবং বিকল্প আয়ের উৎস। জলাশয়ের অসুবিধা শুষ্ক সময়ে জলাশয়গুলি শুকিয়ে যায় এবং জলসেচ করা সম্ভবপর হয় না। জলাশয়ে পলি সঞ্চয়ের ফলে জলাশয়ে জলের পরিমাণ, জল ধারণ ক্ষমতা ধীরে ধীরে কমতে থাকে। এই জন্য নির্দিষ্ট সময়ান্তর পলি তুলতে হয়। এছাড়াও ভৌম জলের সাথে সম্পর্ক থাকে না বলে অগভীর জলাশয়ে জল দ্রুত বাষ্পীভূত হয়ে যায় এবং এর আয়তন কৃষিজমির একটি নির্দিষ্ট এলাকা দখল করে থাকে। জলাশয় থেকে জল তুলে কৃষিজমিতে পাঠানো সমস্যার এবং ব্যয়বহুল। এই কারণে জলাশয়ের প্রয়োজনীয়তা জলাশয়ের মাধ্যমে সেচ সেবিত জমির পরিমাণ ধীরে ধীরে হ্রাস পায়। এরপর আলোচনা করব কূপ এবং নলকূপ। এ ওয়েল ইজ আ হোল ডিগ ইন দ্য গ্রাউন্ড টু অবটেন দ্য সাবসয়েল ওয়াটার। অর্থাৎ ভূপৃষ্ঠের নিচে ভৌম জলস্তর থেকে জল তোলার জন্য যে কূপ খনন করা হয় এই ব্যবস্থাকে কূপ এবং নলকূপ ব্যবস্থা বলা হয়। সাধারণত কূপ 3 থেকে 5 মিটার গভীর এবং কোনো কোনো ক্ষেত্রে 15 মিটারও গভীর হয়। কুয়োর জল অনেক সময় পানীয় জল হিসেবে, স্নান এবং গৃহস্থলীর কাজে ব্যবহৃত হয়। ভৌমজল সমৃদ্ধ অঞ্চলে কূপের মাধ্যমে জলসেচ করা হয়। উত্তরের বৃহৎ সমভূমি অঞ্চলে জলসেচ ব্যবস্থা কূপের মাধ্যমে সম্ভব হয়। এছাড়াও মহানদী, গোদাবরী, কৃষ্ণা এবং কাবেরী নদীর পলি সমৃদ্ধ সমভূমি অঞ্চলে এই ব্যবস্থায় জলসেচ করা হয়। দাক্ষিণাত্যের বিভিন্ন অঞ্চলে, রাজস্থান এবং পাঞ্জাবে কূপের মাধ্যমে জলসেচ হয়। 1950-51 সালে 5 মিলিয়ন কূপ বর্তমানে 12 মিলিয়ন কূপে পরিণত হয়েছে। উত্তরপ্রদেশে 93.84 লক্ষ হেক্টর কৃষিজমি, যা রাজ্যের মোট কৃষিজমির 28% কূপের মাধ্যমে সেচ সেবিত। রাজস্থানের 10.44%, পাঞ্জাবের 8.65% এবং মধ্যপ্রদেশের 7.97% কৃষিজমি কূপের মাধ্যমে জলসেচ করা হয়। এছাড়াও গুজরাটের মোট সেচ সেবিত কৃষিজমির 82.31% কূপের মাধ্যমে জলসেচ করা হয়। কৃষিজমিতে কূপের মাধ্যমে জলসেচের পরিবর্তে নলকূপের মাধ্যমে আরও নিচের ভৌম জলস্তর, বিশেষত 15 মিটারের বেশি জলস্তর থেকে পাম্পের সাহায্যে জল তোলা হয়। ডিজেল বা ইলেকট্রিক চালিত ইঞ্জিনের মাধ্যমে জল তোলা সম্ভবপর হয়। নলকূপের মাধ্যমে ভৌম জলস্তর থেকে জলসেচের জন্য উপযুক্ত ভৌগোলিক অবস্থা প্রয়োজন। যেমন কৃষি প্রধান অঞ্চলে ভৌম জলস্তর সমৃদ্ধ অ্যাকুইফার এবং সেই অ্যাকুইফারে যথেষ্ট পরিমাণ ভৌম জলের সঞ্চয় থাকা প্রয়োজন। নলকূপের মাধ্যমে প্রতিদিন 2 হেক্টর কৃষিজমিতে জলসেচ করা সম্ভব। এখানে কূপের মাধ্যমে শুধুমাত্র 0.2 হেক্টর জমিতে প্রতিদিন জলসেচ করা সম্ভব। তাই কূপের পরিবর্তে বর্তমানে নলকূপের ব্যবহার প্রতিনিয়ত বেড়ে চলেছে। ভৌম জলস্তরের গভীরতায় 3 প্রকার নলকূপ ব্যবস্থা স্থাপন করা হয়। অর্থাৎ ভৌম জলের যে গভীরতা থেকে জল তোলা হয় সেই গভীরতা অনুযায়ী এই নলকূপের ব্যবস্থাকে নামকরণ করা হয়। মোটামুটিভাবে 15 থেকে 30 মিটার গভীরতা পর্যন্ত শ্যালো টিউবওয়েলের মাধ্যমে জলসেচ করা হয়।
এখানে ছবিতে যেটা দেখা যাচ্ছে সেটা স্যালো টিউবওয়েল। বর্ধমান জেলায় গঙ্গার তীরবর্তী অঞ্চলে পূর্বস্থলী, কানলা প্রভৃতি ব্লকে স্যালো টিউবওয়েলের মাধ্যমে জলসেচ করা হয়। মোটামুটিভাবে ডিজেল চালিত ইঞ্জিনের মাধ্যমে ভূগর্ভের উপরিভাগের জলস্তর কৃষিজমির জলসেচের জন্য ব্যবহার করা হয়। এরপর 30 থেকে 100 মিটার গভীরতার মধ্যে স্থাপন করা হয় সাবমার্সিবল। মাঝারি ধরনের চাষি বা সমবায় পদ্ধতিতে সাবমার্সিবল স্থাপন করা হয়। মোটামুটিভাবে ভূগর্ভের 30 থেকে 100 মিটার গভীরতা পর্যন্ত সাবমার্সিবল স্থাপন করা হয়। স্যালো টিউবওয়েলের তুলনায় সাবমার্সিবলের জল তোলার ক্ষমতা বেশি এবং অধিক এলাকায় জলসেচ করা সম্ভব। মোটামুটিভাবে 100 মিটারের বেশি গভীরতার মধ্যে স্থাপন করা হয় ডিপ টিউবওয়েল। এই ছবি দুটিতে দেখা যাচ্ছে। বেশিরভাগ সময় সরকারি প্রকল্পের মাধ্যমে এই জলসেচ ব্যবস্থা স্থাপন করা হয়। অধিক এলাকায় কৃষি জমিতে জলসেচের জন্য ডিপ টিউবওয়েল স্থাপন করা হয়। মাটির নিচে দিয়ে ডিপ টিউবওয়েলের পাইপগুলি স্থাপন করা হয় এবং তা মোটামুটিভাবে 150 থেকে 200 হেক্টর জমিতে জলসেচ করতে সক্ষম। নিচের যে ছবিটি দেখা যাচ্ছে এটি হলো মিনি ডিপ টিউবওয়েল। এই ডিপ টিউবওয়েলের গভীরতা সাবমার্সিবল এবং ডিপ টিউবওয়েলের মধ্যবর্তী স্থানে অবস্থান করছে। এটিও মোটামুটিভাবে সমবায় পদ্ধতিতে স্থাপন করা হয়েছে কানলার বিভিন্ন অঞ্চলে। উত্তরপ্রদেশে 1930 সালে প্রথম নলকূপ স্থাপন করা হয় এবং 1951 সালে 2500টি টিউবওয়েল স্থাপন করা হয়েছিল। কিন্তু সবুজ বিপ্লবের পরবর্তী সময় কৃষি জমিতে জলসেচের জন্য সরকারিভাবে সাবসিডি দিয়ে নলকূপ স্থাপন করা হয়। 1960 সালে 2 লক্ষ থেকে 1995 সালে 4 মিলিয়ন পর্যন্ত নলকূপ স্থাপন করা হয় এবং ডিজেল চালিত 2.3 লক্ষ নলকূপের পরিমাণ বেড়ে 3 মিলিয়ন পর্যন্ত হয়েছে 2000 সালে। তামিলনাড়ুতে সর্বাধিক নলকূপ স্থাপন করা হয়েছে 11 লক্ষ, মহারাষ্ট্রের 9 লক্ষ, অন্ধ্রপ্রদেশের 6.7 লক্ষ এবং বিভিন্ন সুবিধার কারণে নলকূপের মাধ্যমে জলসেচ ব্যবস্থা এবং সেচ সেবিত এলাকার পরিমাণ ধীরে ধীরে বৃদ্ধি পাচ্ছে। নলকূপের মাধ্যমে জলসেচের সুবিধাগুলি হলো ক্ষুদ্র চাষিও নলকূপের মাধ্যমে নিজস্ব জলসেচ ব্যবস্থা স্থাপন করতে সক্ষম। চাষি তার নিজস্ব প্রয়োজনে নির্দিষ্ট প্রয়োজন অনুযায়ী জলসেচ করতে পারে এবং নির্দিষ্ট শস্য চাষ করতে পারে। ক্যানেলের মাধ্যমে জলসেচের ব্যবস্থায় অতিরিক্ত জল কৃষিক্ষেত্রে লবণাক্ত মাটির সৃষ্টি করে, কিন্তু অন্যদিকে নলকূপের মাধ্যমে ভৌমজলস্তরে মিশ্রিত বিভিন্ন নাইট্রেট, ক্লোরাইড, সালফেট ইত্যাদি মাটির উর্বরতা বৃদ্ধি করে। বর্ধমানে পূর্বস্থলী ব্লকে অভিজ্ঞতার মাধ্যমে দেখা গেছে কৃষি জমিতে নলকূপের মাধ্যমে জলসেচ ব্যবস্থায় চাষিরা নিজস্ব পদ্ধতি অনুযায়ী বিভিন্ন ধরনের শস্য চাষ করতে সক্ষম এবং কেবলমাত্র পূর্বস্থলী অঞ্চলে ডাইভার্সিফিকেশন অফ ক্রপ বা শস্য বৈচিত্র্য সর্বাধিক। এই অঞ্চলে মোটামুটিভাবে 20 থেকে 22 রকমের শস্য চাষ করা হয়। মূলত বাজার কেন্দ্রিক এই শস্যগুলি উৎপাদনের জন্য নলকূপের সেচকে ব্যবহার করা হয়। সেই হিসাবে নলকূপ সেচ ব্যবস্থা কৃষি জমির এক ফসলি ব্যবস্থা থেকে বহু ফসলি ব্যবস্থা বা শস্যাবর্তন ব্যবস্থার দিকে নিয়ে যেতে পারে। কিন্তু নলকূপ ব্যবস্থারও নির্দিষ্ট অসুবিধা আছে। আমরা ভৌমজলকে অফুরন্ত সম্পদ হিসেবে মনে করলেও আমাদের পৃথিবী পৃষ্ঠের জল সম্পদই কিন্তু অফুরন্ত নয়। ভৌম জলস্তরে সঞ্চিত স্বাদু জল অফুরন্ত নয়। অতিরিক্ত ব্যবহারের ফলে ভৌমজলের ঘাটতি হতে পারে এবং আমরা শিল্প বিপ্লবের পরবর্তী সময়ে যে পরিমাণ ভৌমজল আহরণ করে চলেছি, যে পরিমাণ ভৌমজল প্রতি বছর রিচার্জ হচ্ছে, এর মধ্যে ঘাটতি হওয়ার কারণে ভৌমজলের পরিমাণ ধীরে ধীরে হ্রাস পাচ্ছে। এছাড়াও প্রতি বছর বিশ্বে মাথাপিছু ভৌমজলের পরিমাণ হ্রাস পাচ্ছে। সেই হিসেবে নলকূপের মাধ্যমে জলসেচ ব্যবস্থাকে কখনোই কৃষির উন্নতির ক্ষেত্রে ব্যবহার করতে রেকমেন্ডেশন করা সম্ভব নয় এবং অতিরিক্ত জল উত্তোলনের ফলে ভৌম জলস্তর নেমে যায় এবং বিস্তীর্ণ এলাকায় পানীয় জলের সংকট সৃষ্টি হয়। ভৌম জলস্তর নেমে যাওয়ার জন্য ফ্লুরাইড সহ বিভিন্ন সমস্যা দেখা যায়। গোটা এলাকায় খরা সৃষ্টি হয়। এছাড়াও সমুদ্রের নিকটবর্তী অঞ্চলে ভূগর্ভস্থ জলস্তর যদি নলকূপের মাধ্যমে তুলে নেওয়া হয় তাহলে ভৌম জলস্তরে সমুদ্র জলের ইন্ট্রুশন বা অনুপ্রবেশ লক্ষ্য করা যায় এবং ভৌম জলস্তরের গুণাগুণ নষ্ট হয়। সেই হিসেবে সমুদ্রের ধারে স্থাপিত বিভিন্ন শহরের ক্ষেত্রে ভৌম জলের ব্যবহারের জন্য নির্দিষ্ট নিয়ম মেনে চলা উচিত। এরপর আলোচনা করব ক্যানেল ইরিগেশন বা খালের মাধ্যমে জলসেচ ব্যবস্থা নিয়ে। বর্তমানে ক্যানেল ব্যবস্থায় জলসেচ পদ্ধতি অন্যতম। সবুজ বিপ্লবের পরবর্তী সময়ে বিভিন্ন বহুমুখী নদী পরিকল্পনার মাধ্যমে নদীর জল ক্যানেলের মাধ্যমে ডাইভার্সিফাইড করে কৃষি জমিতে পৌঁছানোর ব্যবস্থা করা হয়েছে। কিন্তু 1960 থেকে 2000 সালের মধ্যে ক্যানেল সেচ সেবিত কৃষি জমির এলাকা 39.77% হ্রাস পেয়েছে।
ক্যানেল ব্যবস্থা স্থাপনের জন্য নিম্ন সমতল ভূমি, উর্বর মাটি এবং বিস্তীর্ণ এলাকায় জলসেচ করা সম্ভব। ভারতের উত্তরের সমতল ভূমির বিস্তীর্ণ অঞ্চলে ক্যানেল ব্যবস্থা স্থাপন করা সম্ভব হয়েছে। এছাড়াও দাক্ষিণাত্যের বদ্বীপ অঞ্চলে ক্যানেল ব্যবস্থার মাধ্যমে জলসেচ করা সম্ভব হয়। তবে দাক্ষিণাত্যের মালভূমির কঠিন শিলাস্তরে ক্যানেল খনন করা কার্যত অসম্ভব, তাই এই পদ্ধতি মোটামুটিভাবে ব্যবহার করা সম্ভব হয়নি। ক্যানেলের ধরন অনুযায়ী দু প্রকার ক্যানেল ব্যবস্থা দেখা যায়। প্রথমত, নদীর সাথে ক্যানেল সংযুক্ত থাকে এবং নদীর জল বৃদ্ধি পেলে ক্যানেলের জলসেচ ব্যবস্থা আপনা চালু হয়। এই পদ্ধতিতে নদীর জল কোনো রেগুলেশন বা ডাইভার্সিফিকেশন বা নদীর মধ্যে কোনো ব্যারেজ বা জলাধার তৈরি করা হয় না। পাঞ্জাবের শতদ্রু নদী অববাহিকায় এই প্রকার ক্যানেল ব্যবস্থা দেখা যায়। বর্ষাকাল ছাড়া এই পদ্ধতিতে জলসেচ সম্ভব হয় না। ক্যানেল ব্যবস্থার এই পদ্ধতিকে ইনান্ডেশন ক্যানেল বলা হয়। অন্যদিকে পেরিনিয়াল ক্যানেল, যা নিত্যবহ নদীর ওপর ব্যারেজ বা জলাধার স্থাপনের মাধ্যমে জলের নিয়ন্ত্রণ করা হয় এবং নদীর জল ডাইভার্সিফাই করে ক্যানেলের মাধ্যমে কৃষি জমিতে পাঠানো হয়। উত্তর ভারতের 15.8 মিলিয়ন হেক্টর কৃষি জমিতে ক্যানেল ব্যবস্থায় জলসেচ করা হয়। উত্তর ভারতের উত্তরপ্রদেশ, পাঞ্জাব, হরিয়ানা, রাজস্থান, বিহার, পশ্চিমবঙ্গ প্রভৃতি রাজ্যে 60% কৃষি জমিতে ক্যানেল ব্যবস্থা চালু আছে এবং দক্ষিণ ভারতের বদ্বীপ অঞ্চলে গোদাবরী, কৃষ্ণা এবং কাবেরী নদীর সমভূমিতে ক্যানেল ব্যবস্থা স্থাপন করা হয়েছে। ক্যানেল ব্যবস্থার সুবিধা: ক্যানেল সেচের মাধ্যমে প্রতিনিয়ত পর্যাপ্ত পরিমাণ জলসেচ সম্ভব। জলাধারে জল সঞ্চয় থাকে বলে খরার সময়েও সেচ ব্যবস্থা সম্ভব। ব্যারেজে জল থিতিয়ে যাবার ফলে ক্যানেলের মাধ্যমে খুব কম পরিমাণ পল্লী কৃষি জমিতে এসে পৌঁছায়। বহুমুখী নদী পরিকল্পনার মাধ্যমে নদীর জল ক্যানেলের মাধ্যমে ডাইভার্সিফাই করা হয়। পশ্চিমবঙ্গ এবং ঝাড়খণ্ডের দামোদর নদী পরিকল্পনা, পাঞ্জাবের ভাগনা নাঙ্গাল, উত্তরপ্রদেশের বিস্তীর্ণ রামগঙ্গা সমভূমি, নর্মদা নদীর সর্দার সরোবর এবং কৃষ্ণা নদী উপত্যকায় ভীমা নদীর প্রকল্প ইত্যাদির মাধ্যমে জলসেচ ব্যবস্থা পার্শ্ববর্তী বিস্তীর্ণ এলাকায় কৃষি জমিতে সম্ভবপর হয়। বহুমুখী নদী পরিকল্পনা স্থাপনের খরচ বেশি হলেও সেচের জন্য চাষিকে তেমন ব্যয় করতে হয় না। কিন্তু ক্যানেল ব্যবস্থার অন্যতম অসুবিধাগুলি হলো ক্যানেলের সেচের মাধ্যমে ভৌমজলের অনুপ্রবেশ এবং ভৌমজলের স্তর উত্থানের মাধ্যমে কৃষি জমিতে ওয়াটারলক কন্ডিশন সৃষ্টি হয় এবং কৃষি জমির মাটি শুষ্ক হবার সম্ভাবনা থাকে না। ক্যানেল ব্যবস্থার মাধ্যমে মোটামুটিভাবে একটি নির্দিষ্ট শস্য উৎপাদনের জন্য জলসেচ ব্যবস্থা করা হয়। যেমন দামোদর নদী পরিকল্পনার মাধ্যমে পশ্চিমবঙ্গে ধান, পাঞ্জাবের ভাগনা নাঙ্গাল পরিকল্পনার মাধ্যমে গম, এই ধরনের শস্য ব্যবস্থা এবং এই শস্য যেই সময় উৎপাদন করা হয় সেই সময় জলসেচ ব্যবস্থা প্রচলন হয়। এই ধরনের এক ফসলি শস্য ব্যবস্থা দীর্ঘদিন ধরে চালু হওয়ার ফলে 1960 থেকে 2000 সালের মধ্যে কৃষি ব্যবস্থার ধরন এবং মাটির উর্বরতা হ্রাস পেয়ে চলেছে। তাই ক্যানেল ব্যবস্থার মাধ্যমে এক ফসলি শস্য ব্যবস্থার পরিবর্তে শস্যাবর্তন বা মাল্টিক্রপ করা সম্ভব নয় এবং ক্যানেল ব্যবস্থার মাধ্যমে লবণাক্ত মাটির সৃষ্টি হয় এবং ক্যানেল বা খাল প্রধানত সমতল অঞ্চলেই স্থাপন করা সম্ভব। বর্ষায় ক্যানেলের মাধ্যমে জলসেচ এবং বৃষ্টির জল একত্রে মিশে বন্যার জলের তীব্রতা বৃদ্ধি করে। যেমন দামোদরের নিম্ন অববাহিকায়, হুগলি এবং বর্ধমানের বিস্তীর্ণ অঞ্চলে প্রতি বছর বন্যা সংঘটিত হয়। এখানের এই ক্যানেলের ছবিটি বর্ধমানের দামোদরের রাইট ব্যাংক মেন ক্যানেলের ছবি। বর্ধমানের গোলসি অঞ্চলে এই ছবিটি নেওয়া হয়েছে। এই ক্যানেল ব্যবস্থার মাধ্যমে বর্ধমান এবং হুগলির বিস্তীর্ণ এলাকায় কৃষি জমিতে জলসেচ করা সম্ভব হয়। এছাড়াও ক্যানেল ব্যবস্থা একবার স্থাপন করা হয়ে গেলে সেই ব্যবস্থার মাধ্যমে দীর্ঘদিন ধরে জলসেচ করা সম্ভব হয়। বর্ধমান 1 নম্বর ব্লকে ক্যানেল ব্যবস্থার ছবিটি দেখানো হয়েছে। বর্ধমানের বিস্তীর্ণ অঞ্চল জুড়ে ক্যানেল ব্যবস্থা স্থাপন করা হয়েছে এবং বর্ধমান 1 নম্বর ব্লকের 95% অঞ্চলে কৃষি ব্যবস্থা ক্যানেল সেচের মাধ্যমে সম্পন্ন করা হয়। অর্থাৎ খালের মাধ্যমে জলসেচ ব্যবস্থার উপযোগিতাও কিন্তু কৃষকরা পেয়ে থাকে। জলসেচ ব্যবস্থার পদ্ধতিগুলি নিয়ে আজকের আলোচনাটি এখানেই শেষ হচ্ছে। পরের ভিডিও নিয়ে ফিরে আসছি।